গণতন্ত্রে ফিরতে নির্বাচনী হবে প্রথম সংস্কার বলছে বিএনপি। পরাজয়ের ভয়েই সংস্কারে বাধা দিচ্ছে একটি দল, মত জামায়াতের। গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে প্রথম ধাপ। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। সমস্যা তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন, অথবা বাস্তবি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান। জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধীদের গণসংযোগ। গণ অভ্যুত্থানের শহীদ আরও 6 মরদেহ শনাক্ত। সাতপন্থীদের ইজতেমা মাঠে ঢুকতে না দেওয়ার ঘোষণা জুবায়ের পন্থীদের। সরকার সহায়তা করলে আন্দোলনের হুঁশিয়ারি। উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি। বিপর্যস্ত জনজীবন। রোদ যতই বাড়ে তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া বুড়া হয় না। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। তরুণ মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে ক্রীড়াঙ্গন নিয়ে নতুনভাবে কাজ করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রে ফিরতে নির্বাচনী সংস্কার। আর বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে থাকছে। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। দুপুরে 15 বছর যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির নেতৃবৃন্দের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, খালেদা জিয়ার বিদেশে যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনী হবে প্রথম সংস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। এদিন বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ক্রীড়া অঙ্গন দলীয়করণের কারণে বঞ্চিত হয়েছে দেশের মেধাবী তরুণরা। তিনি আরো বলেন, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদেরকে করতে হবে। তরুণরা যারা বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য যে অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে। তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বিকেলে বঙ্গবন্ধু মেডিকেলে হামলায় আহত গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি রাজনীতি করতে হয় তাহলে শেখ হাসিনাকে বিদায় করার প্রয়োজন ছিল না। রাজনীতি করতে চাইলে পরস্পরের প্রতি সম্মান রেখেই রাজনীতি করতে হবে। এ সময় তিনি গুটি কয়েক মানুষের কথায় নয়, দেশ জনগণের কথায় চালাতে হবে বলে উল্লেখ করেন। পরে ফারুক হাসানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমির খসরু। এদিকে 24 ঘন্টার মধ্যে ফারুক হাসানের উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে নিম্ন আদালত ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে, সেটি আগামী দিন রাজনীতি আমরা চাই বাংলাদেশ। এবং জনগণের হচ্ছে শেষ কথা।
আমরা কিছু লোক এখানে বলছে কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার দাবি করছে, অন্যথায় যে বিচারক এদের জামিন দিয়েছে তার পদত্যাগের জন্য আমরা নিম্ন আদালত প্রয়োজনে ঘেরাও করব। জুলাই আন্দোলনে অংশীদার রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্য করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। অত্যাবশ্যকীয় সংস্করণ শেষে শিগগিরই নির্বাচনের দাবিও জানান তিনি। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জামায়াত সেক্রেটারি আরো বলেন, যারা সংস্কারে সহযোগিতা না করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা সুষ্ঠু নির্বাচনে পরাজয়ের ভয় করছেন অথবা তারা জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, জামায়াত ইসলাম ভোট চুরিতে বিশ্বাসী না, তাদের দলে এসব করার মতো কেউ নেই। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে তিনি আন্দোলনের শহীদদের পরিবারের খোঁজ খবর নেন। এদিন বরিশালেও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বরিশালে 6 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু। বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্বীকৃতির জন্যই নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দরকার বা একটা সম্মতি দরকার, সমর্থন বা স্বীকৃতি দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা ঘোষণাপত্রের যে লিফলেট বিলি করার যে প্রোগ্রাম নিয়েছি, এটাই সরকার তো অলরেডি সম্মতি জানিয়েছেন। এদিন ভোলায়ও জনসংযোগ করা হয়। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানান তিনি। আগামীর এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে, একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোনো অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আপনাদের প্রতি সংগ্রামী অনুরোধ, আগামীর এই বাংলাদেশে, আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক দাবিতে আপসী মনোভাব দিয়ে রাজপথে থাকবেন, যৌক্তিক উপায়ে সকল দাবি উপস্থাপন করবেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে থাকবো। সে পর্যন্ত আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে, হয় লড়াইয়ের সংগ্রামে অথবা রাজপথের বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম সহ অন্য শহীদের বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ ভোলার সমন্বয়করা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আরও 6 বেয়ারিশ লাশের সন্ধান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা। জানায়, শাহবাগ থানা থেকে পাওয়া তথ্য বলছে এখনও ঢাকা মেডিকেলের হিমাগারে আছে 6 আন্দোলনকারীর মরদেহ, যা নিশ্চিত করেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। ময়নাতদন্তে এদের মধ্যে 5 জনের আঘাতের মৃত্যু হয়েছে উল্লেখ করা হয় এই কথা। এ সময় কারো পরিবারের সদস্য মিসিং থাকলে 0162132418 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা।
শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ উপর থেকে নিচে পড়ে মৃত্যু। আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত সাবেক ওসি শাহ আলমের পালানোর ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে উত্তরা পূর্ব থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে অভিযুক্ত শাহ আলমকে আটক করতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গেল 9 জানুয়ারি হত্যা মামলায় গ্রেফতার শাহ আলম উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান। অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে বর্তমান ওসির কক্ষে রাখা হয়েছিল। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে এক এএসআইকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এদিকে শাহ আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তাবলিগের সাতপন্থীদের টঙ্গী ইজতেমা মাঠে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে জুবাইরপন্থীরা। একই সাথে কাকরাইল মসজিদেও তাদের ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার বায়তুল মুকাররমে জুম্মার নামাজের পর বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন আলেম ওলামা পন্থীরা। সরকার কোনোভাবে সাতপন্থীদের সুযোগ দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। এ সময় টঙ্গীতে সাতপন্থীদের হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। 2017 সালে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধালভির একটি বক্তব্য ঘিরে শুরু হওয়া বিরোধে 2 ভাগে বিভক্ত হয় তাবলিগ জামাত। এরপর 2018 সালে 2 পক্ষের সংঘর্ষের পর 2 পর্বে 2 গ্রুপ ইজতেমা করে আসছে। তবে গেল বছর 18 ডিসেম্বর 2 পক্ষের সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় এবার আরও বিভক্তি প্রকট হয়। শুক্রবার টঙ্গীতে হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে তাবলিগ জামাতের অপর অংশটি। এ সময় আগামীতে সাতপন্থীদের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে। আমরা তো তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো। কাকরাইল আর ইজতেমার ময়দানকে ব্যবহার করবা, আর একদিনের জন্য দেওয়া হবে না। আগামীতে সরকার সাতপন্থীদের কোনো রকম সহযোগিতা করে ইজতেমা করার অনুমতি দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের দেশে মসজিদগুলো আমাদের হাতে, অতএব গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাকবীর চলবে, আর কোন তাকবীর চলতে দেওয়া হবে না। পরে মিছিল নিয়ে বের হয় মাওলানা জুবাইরপন্থীরা। মিছিলটি পল্টন, বিজয়নগর, কাকরাইল মোড় ঘুরে মালিবাগে গিয়ে শেষ হয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় চীনকে পাশে পাবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন বলে আশা প্রকাশ করেন ফারুকী। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। আপনারা সবাই জানেন যে চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে চায়না ইনভলভড। নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে।
সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আরও বাড়বে। This year is a very special 50 years anniversary and a year of people-to-people culture. So we are proud. Now we are embraced together with Bangladesh people for the new Bangladesh. নেপালের লুম্বিনীতে বৈধ কালচারাল সেন্টার স্থাপন করবে বাংলাদেশ। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে 6 একর জায়গা দিয়েছে নেপাল সরকার। রাজধানীর উত্তরায় বোধি চারা রোপণ ও শ্মশান প্রতিষ্ঠা অনুষ্ঠানে কথা জানান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এদিকে বোধি চারা এবং স্থায়ী শ্মশান পেয়ে আনন্দিত বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা। বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। বৌদ্ধ ধর্মমতে যে বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ ধ্যান করে বুদ্ধপ্রাপ্ত হয়েছিলেন তার নাম বোধিবৃক্ষ। শ্রীলঙ্কা থেকে সেই বোধিবৃক্ষের চারা এনে রোপণ করা হয়েছে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে মহাশ্মশান। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ধর্ম উপদেষ্টা জানান 68 কোটি টাকা ব্যয়ে নেপালের লুম্বিনীতে বৌদ্ধদের জন্য কালচারাল সেন্টার স্থাপন করবে বাংলাদেশ। এর জন্য বাংলাদেশকে বিনামূল্যে 6 একর জায়গা দিচ্ছে নেপাল সরকার। মহান বুদ্ধের বাণীগুলো উৎকীর্ণ আছে, অতএব এখানকার বুদ্ধিস্ট কালচার আমরা নেপালে প্রদর্শন করতে পারবো। এটা আমাদের জন্য, আমরা যে বহুমাত্রিক সমাজে বিশ্বাস করি তার প্রমাণ। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, দীর্ঘদিনের জমে থাকা কাজগুলো সম্পন্ন করছে সরকার। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। অনুষ্ঠানে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, বোধিবৃক্ষের মাধ্যমে বিহার তার পূর্ণতা লাভ করলো। একই সাথে তাদের দীর্ঘদিনের চাওয়া মহাশ্মশান প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা। পুরো বৌদ্ধ সমাজ কৃতজ্ঞ, কারণ এই যে শ্মশান 23 কাঠা জমি আমাদেরকে শ্মশানের জন্য যেটা দিয়েছে, ইতিপূর্বে কোনো সরকার কখনোই আমাদেরকে বৌদ্ধ সমাজের জন্য কোনো শ্মশানের ব্যবস্থা করেনি। যার সম্প্রদায় সব মিলা, বাঙালি, পাহাড়ি, চাকমা, মারমা যা আছে সব একসাথে আমরা একসাথে থাকতেছে, বসবাস করতেছে, বাংলাদেশের নাগরিক। আমরা এটা দেখে আনন্দ হয়েছে আমাদের। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মবর্ণের মানুষ তাদের স্ব অবস্থান দেশের উন্নতিতে অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ধানের ভরা মৌসুমে বাজার বেড়েছে চালের দাম। বৃদ্ধির তালিকায় রয়েছে নাজিরশাইল ও মিনিকেট। এদিকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও সাময়িক মজুতদারিকে দায়ী করেছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে যথেষ্ট যোগান থাকায় অনেকটাই কম শীতকালীন শাকসবজির দাম। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশ জুড়ে চলছে আমনের ভরা মৌসুম। বাজারে রয়েছে যথেষ্ট চালের যোগান, তবে দাম কমার পরিবর্তে অযৌক্তিকভাবে বাড়ছে আতপ, নাজিরশাইল ও মিনিকেটের দাম। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন, মজুত করে কারসাজি করছেন রাইস মিলের মালিকেরা। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কেন চালের দাম বাড়বে? বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটা সরকার যদি ভালো মতন ক্ষতি দেখে, যেখানে বড় বড় মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওইখানে যাক। আমরা সত্যি বলতে কাস্টমারদের কাছে যখন দাম বলি, তারা বলতেছে আপনি মানে তারা কনফিউজ। আপনারা কি বলতেছেন 74 টাকা, 76 টাকা, 75 টাকা করে, যে অরিজিনাল 1 নম্বরটা, আর এখন বলেন কি আপনারা 80 টাকা। চালের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। গত মাসে নিচে 1 রেট, এখন এবার আইসা দেখতেছি যে আপনার বস্তা প্রতি 400 টাকা 500 টাকা বেড়ে গেছে। যত সব সমস্যা তো আমাদের, যত ওনাদের তো কোনো সমস্যা নাই। 20 দিন আগে চাল কিনছি, 1 বস্তা চাল কিনছি, তখন মনে হয় 3400 টাকা কিনছে, আর এখন হচ্ছে 1 বস্তা চাল 60,000 টাকা। 1 বস্তা চাউল বাড়ছে 600 টাকা। এদিকে অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম। 15-20 টাকা কেজিতে মিলছে বেশিরভাগ সবজি। এতে বাজার করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনে আরো কমে আসতে পারে দাম। ফুলকপি 10 টাকা 20 টাকা পিস, তারপরে সিম 30 থেকে 45 টাকার ভিতরে পাইতেছে, টমেটো 50-60 টাকার ভিতরে আইসা পড়ছে। আলু, নতুন আলু যেগুলো শীতের সবজি, টমেটো আলু বিশেষ করে, এগুলা ভরপুর আসতেছে, আরো আসবে, আরো দাম কমবে। বাজারে সব পণ্য আমদানি আছে থাকার কারণে মানে আপনার সবজির দামটা বর্তমানে কিন্তু কম। তবে চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে চালের বাজার। গেল 2 সপ্তাহে 3 দফায় বেড়েছে সব ধরনের চালের দাম। চরম ভোগান্তিতে ভোক্তারা। দুষছেন মিল মালিক, সিন্ডিকেট ও বাজার মনিটরিং এর দুর্বলতাকে। আর মিলার ও ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ায় অস্থির। সহকর্মীদের তথ্য ও ছবিতে টুম্পা আফরোজার রিপোর্ট। কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, লাফিয়ে বাড়ছে দাম। গত 2 সপ্তাহে 3 দফায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সরু মিনিকেট চাল কেজিতে 4 টাকা বেড়ে 78, কাজললতা কেজিতে 5 টাকা বেড়ে 72 আর মোটা 28 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এদিকে চালের এমন অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানেন না বলছেন খুচরা বিক্রেতারা। অভিযোগের তীর মিল মালিকদের দিকে। প্রত্যেকটা চালের দামই বৃদ্ধি। মিল মালিকরা বলছে যে ধানের দাম অতিরিক্ত বেশি হয়ে গেছে। এক মণ মিনিকেট ধানের দাম বলে 1900 থেকে 2000 টাকা হয়ে গেছে মিনিকেট ধান, তাও পাওয়া যাচ্ছে না ধান। অন্যদিকে চালের বাজারের এমন অস্থিরতায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিক, সিন্ডিকেট ও বাজার মনিটরিং এর দুর্বলতাকে। যদি এইভাবে চাউলের দাম বাড়তে থাকে তা আমার মনে হয় চাউল 100 টাকা কেজি জনগণের খাওয়া লাগবে। এক সপ্তাহের ব্যবধানে চালের দাম 3 বার পর্যন্ত বাড়ে, এটা কেমন বাড়া? এই বাড়াটা আসলেই অস্বস্তিকর। নওগাঁয়ও অস্থির চালের বাজার। আমনের মৌসুমের আগে খুচরা বাজারে চালের দাম গত 2 সপ্তাহে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে। এতে কিছুটা উদ্বিগ্ন ক্রেতা। আমরা অনেক কষ্টে আছি যে আমাদের বেতন বৃদ্ধি হয়নি। চালের দাম ধরেন, বাজারের অন্যান্য জিনিসের দাম হরহরকে বের হয়ে যায়। গত 2 সপ্তাহে কাটারি ভোগ চাল প্রকারভেদে 68 থেকে 75 টাকার জায়গায় 75 থেকে 80, জিরাশাইল 68 থেকে 70 এর জায়গায় 70 থেকে 75 এবং স্বর্ণা 56 থেকে 58 এর জায়গায় 58 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। মূল্য বৃদ্ধি নিয়ে নওগাঁর ব্যবসায়ীরা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের দাবি ধানের দাম বাড়ায় খুচরা ও পাইকারিতে চালের দাম বেড়েছে। মিল মালিকরাও বলছেন একই কথা। চালের দাম বৃদ্ধির বেশ কিছু কারণগুলোর মধ্যে হচ্ছে আনুপাতিক অন্যান্য বছরের মতন এবার ফলনটা অত হয়নি, আর সবচেয়ে বড় কারণ হচ্ছে সব জিনিসের দাম বৃদ্ধি। বর্তমান বাজার মূল্য জিরারটা হলো 75 থেকে 78 টাকা, আর কাটারি 75 থেকে 80 টাকা, আর সোনারপাঁচ চাল হলো 59 থেকে 58 টাকা 60 টাকা আপনার সোনাবাজার বাজার। বাজারে ধানের দাম বাড়ায় কৃষক কিছুটা খুশি হলেও চালের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। পৌষের শেষে সারা দেশে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে। অনেকটাই বিপর্যস্ত জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। শুক্রবার সকাল 9টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরম কাপড়ে জড়সড় হয়ে কাজে আসলেও যাত্রী পাচ্ছেন না চালকরা। এতটা শীত পড়ছে যে আমরা ওইখান থেকে আসতে পারতেছি না বা গাড়ি চালানো যাচ্ছে না। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া পুরো হয় না। আগে 500 টাকা ভাড়া মারতাম, এখন 200 টাকাও ভাড়া হয় না। পঞ্চগড়ে যে এত শীত, বাইক চালানোর কোনো অবস্থানই নেই। চাঁপাইনবাবগঞ্জে বইছে হিমেল হাওয়া। আগুন জ্বালিয়ে কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে জড়ো হতে দেখা গেছে অনেককে। সকাল থেকেই জমজমাট ভাপা পিঠার দোকানও। এদিকে জয়পুরহাটেও বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে সকাল থেকেই মাঠে কাজ করছেন কৃষকরা। 2-4টা সিরাধুরা কাপড় পিনতে আসে আলু তুলছি, আর এই তো ঠান্ডা, কম্বল নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। গরিব মানুষ আমরা কি করবো? ভোর থেকে শীতের মধ্যে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। একই চিত্র নওগাঁতে। সূর্য উঠলেও কমেনি ঠান্ডা। কষ্টে পড়েছেন শ্রমজীবীরা। রোদ যতই বাড়ে তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। মোটামুটি বাতাসের কারণে শীত বেশি পড়ছে। প্রচন্ড শীত আমাদের এখানে, এখানে শীতের কারণে ভাড়া পুরা খুব কম হচ্ছে, ভাড়া ভুতা হচ্ছে না। শীত নিবারণে সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের।
নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদরাত। গত 15 বছরে বাংলাদেশে নিপীড়ন, নির্যাতন ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান ওফি। ধামরাই উপজেলার সানৌরা ইউনিয়নের মহিশালী বাজারে এক কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও জানান, বিএনপি কৃষি ও জনবান্ধব একটি রাজনৈতিক দল এবং 31 দফা বাস্তবায়নে সবসময় কর্মীদের সচেষ্ট থাকতে হবে। এ সময় অনুষ্ঠানে ধামরাই স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ। জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার দ্বিতীয় শুক্রবার অর্থাৎ আজ সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন অনেকেই। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থালী জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। তবে তুলনামূলক কম ভিড় রয়েছে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টল প্যাভিলিয়নে। টিকেটের কাউন্টারগুলো যদি একটু বড় বড় করে দিত, মানে যেই কাটারির জন্য বা জায়গাগুলো আরো প্লেস বাড়াইতো আর কয়টা, তাহলে হয়তো বেটার হইতো। এত বড় একটা বাণিজ্য মেলা, সেখানে যদি পরিবেশটা না হয় কেমন হয়? বিগত দিনগুলো এমন ছিল না। অন্য দিনের তুলনায় আজকে মোটামুটি ভালোই কাস্টমার আছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। এবার প্রথম আসছি, সেই হিসেবে আসা অনুযায়ী ভালো লাগতেছে। আসা যাওয়া যে বিআরটি যে ট্রান্সপোর্ট দিচ্ছে খুব ভালো লাগছে। আবার মেলার পরিবেশও ভালো, মানে কেনাকাটা দ্রব্যগুলো মানও ভালো। দর্শক, এই ছিল এখনকার সংবাদরাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।